এফসিপিএস পার্ট 1 পরীক্ষা যখন আপনার জানুয়ারি সেশনে হয়, সেটার ফর্ম ফিল আপ শুরু হয় কখন? ফর্ম ফিল আপ শুরু হয় হচ্ছে অক্টোবরের 15 থেকে নভেম্বরের 15। নভেম্বরের 15 তারিখে ফর্ম ফিল আপ কিন্তু শেষ হয়ে যায়। একটু এদিক সেদিক হয় কখনো 18-20 পর্যন্ত যায়। সেটা হচ্ছে এক্সেপশন বা একটু এদিক সেদিক সামান্য। এর চেয়ে বেশি খুব বেশি ডিফার করে না। জুলাই মাসে যারা পরীক্ষা দিবেন তাদের হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হবে এপ্রিলের 15 থেকে। এপ্রিল 15 থেকে মের 15। এই একটা মাস হচ্ছে আপনার ফর্ম ফিল আপের সময় থাকবে। ঠিক আছে? সবকিছু অনলাইনে করা যায়। খুবই সহজ সিস্টেম। হ্যাঁ, টাকা-পয়সা তো একটু বেশি লাগেই। সেগুলা নিয়ে হচ্ছে আমি কথা বলব না। এটা অন্য মডারেটর আপনাদেরকে বুঝিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা। সো এখন হচ্ছে আপনি ফর্মটা ফিল আপ করলেন, পরীক্ষা দিলেন। পরীক্ষায় হচ্ছে আপনার পাস মার্ক হলো 70%। তো এখন আসেন পরীক্ষাটা হচ্ছে কিভাবে হয়? পরীক্ষাটা হচ্ছে টোটালি এমসিকিউ আর সিঙ্গল বেসড। ঠিক আছে? এটা নিয়ে আমি এখন আপনাদেরকে একটু ভালো করে লিখে বুঝিয়ে দিব। ওকে? আসেন। এখন এফসিপিএস পার্ট 1 অপশন গাইনির মতো আর কি আছে? আমরা অপশন গাইনি এন্ড এলাইড বলছি। কেন? বিকজ হচ্ছে গিয়ে সেম প্রশ্নের পরীক্ষা হয়। সিলেবাস একদম হুবহু সেম। ঠিক আছে? পরীক্ষার প্রশ্নটাও হুবহু সেম। জাস্ট আপনি হয়তো অপশন গাইনিতে ফিল আপ করলেন, কেউ হয়তো সেটা ব্রাঞ্চে ফিল আপ করলো। এরকম হচ্ছে অপশন গাইনির ব্রাঞ্চ কি আছে? ব্রাঞ্চ হচ্ছে আছে গাইনোকোলজিক্যাল অনকোলজি, তারপরে হচ্ছে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি, ইনফার্টিলিটি যেটা, তারপরে হচ্ছে ফিটোম্যাটার্নাল মেডিসিন। এরপরে হচ্ছে একটা নতুন ব্রাঞ্চ স্টার্ট হয়েছে কিছুদিন হলো। সেটা হলো পেলভিক ফ্লোর রিকনস্ট্রাকটিভ মেডিসিন। নামটা আমার এক্সাক্টলি এই মুহূর্তে পুরোটা মনে নাই। এই হলো ৪ টা ব্রাঞ্চ। আরেকটা নতুন ব্রাঞ্চ সামনে স্টার্ট হবে। যেহেতু হচ্ছে এখনো বিসিপিএস থেকে কোনো ঘোষণা আসেনি, তাই এটা নিয়ে আমি এখন কিছু বলছি না। তবে খুব সম্ভাবনা আছে কিছুদিনের মধ্যে আরেকটা ব্রাঞ্চ হচ্ছে হয়তো ঘোষণা আপনারা পেয়ে যেতে পারেন। ঠিক আছে? সো আবারও বলছি, এটা যেহেতু বিসিপিএস থেকে ঘোষণা আসেনি তাই আমি কিছু বলছি না, বাট সম্ভাবনা আছে একটা নতুন আরো একটা ব্রাঞ্চ হওয়ার। তো এখন হচ্ছে গিয়ে আপনি যেই ব্রাঞ্চে পরীক্ষা দেন না কেন, সব ব্রাঞ্চের সিলেবাস প্রিপারেশন হুবহু সেম, এবং হচ্ছে গিয়ে আপনি পরীক্ষা একদম সেম কোয়েশ্চেনই দিবেন, এবং পাস মার্ক হচ্ছে 70%। তো 50% প্রশ্ন থাকে সিঙ্গেল বেসড, 50% থাকে এমসিকিউ এখনো পর্যন্ত। এখন নেক্সট জুলাই সেশনের আগে কি এটা এমসিকিউ সংখ্যা কমবে কিনা বা স্পেস সংখ্যা বাড়বে কিনা, এই বিষয়ে এখনো কোনো আ সিদ্ধান্ত বা কিছু বলা যাচ্ছে না। তবে একটা সময় ছিল যখন সিঙ্গল বেসড মাত্র ১০ টা থাকতো। ঠিক আছে? আগে একটা সময় কিন্তু ৩ দিনে পরীক্ষা হতো। এখন হচ্ছে ১ দিনেই হয়। সো আগে একটা সময় ছিল সিঙ্গল বেস্টের সংখ্যা কম ছিল। যত সময় যাচ্ছে সিঙ্গল বেস্টের সংখ্যা কিন্তু বাড়ানো হচ্ছে। ঠিক আছে? তো এখন কিন্তু সিঙ্গল বেস্ট হচ্ছে একদম অর্ধেকটা, এবং এমসিকিউ হচ্ছে অর্ধেকটা। এখন হচ্ছে আসলে বিসিপিএস যেটা হচ্ছে চেষ্টা করছে, সেটা হলো খুব সুন্দর করে চেষ্টা করছে তারা যে আমাদের এফসিপিএস পার্ট 1 বা এফসিপিএস টোটাল কারিকুলামটা বা পরীক্ষাটাকে যেন ইন্টারন্যাশনালি একটা সুন্দর রিকগনিশন এর আন্ডারে আনা যায়। যেন কি এমন যদি একটা সময় হয় যে এফসিপিএস বাংলাদেশে পাশ করে আপনি এই ডিগ্রিটা দিয়েই একদম উন্নত দেশগুলাতে সরাসরি কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন। অথবা একদম ডিরেক্ট স্পেশালিস্ট হিসেবে আপনি জয়েন করতে পারবেন। এই স্বপ্ন তো আমরা সবাই দেখি, তাই না? সো এরকম হচ্ছে গিয়ে চেষ্টা করা হচ্ছে। তাই সেই চেষ্টাটা হচ্ছে যদি সাকসেস করতে হয়, তাহলে কিন্তু কিছু কারিকুলামে চেঞ্জ আনতে হয়। ইন্টারন্যাশনালি হচ্ছে যে অন্যান্য পরীক্ষাগুলো যেভাবে চলে, সেই পরীক্ষার আদলে অনেক কিছু গুছিয়ে নিতে হয়। সো এই চিন্তা ভাবনা থেকে বা এই প্ল্যানিং থেকে অনেক কিছু বিসিপিএস এর পরীক্ষার স্টাইল বলেন, ট্রেনিং এর স্টাইল বলেন, কারিকুলাম বলেন, কিংবা হচ্ছে গিয়ে দেখবেন ধাপে, ধাপে অনেক কিছু কঠিন হচ্ছে। অনেক চেঞ্জেস আসতেছে। প্রত্যেকটা চেঞ্জের উদ্দেশ্য কিন্তু এরকমটাই। ঠিক আছে? তো যাই হোক, সো এখন যেহেতু ইন্টারন্যাশনাল পরীক্ষাগুলা সিঙ্গেল বেসড ভিত্তিক হয়, যেমন এমআরসিইউ যে একটা পরীক্ষা যেটার আদলে হচ্ছে বিসিপিএস এর এফসিপিএস পার্ট 1 অনেকটাই হচ্ছে মিলে। তো সেই পরীক্ষায় কিন্তু 100% কোয়েশ্চেন হচ্ছে সিঙ্গেল বেস থাকে। সো একটা সময় এমন হতে পারে যে সবগুলাই হয়তো সিঙ্গেল বেসড এর মধ্যে চলে যেতে পারে। তো এখনো যায়নি। কিন্তু একটু মাথায় রাখা ভালো। সো যত দ্রুত পাস করবেন তত পরীক্ষাটা সহজ। ঠিক আছে? কারণ যত দিন যাবে পরীক্ষা হয়তো প্যাটার্ন আপনার জন্য একটু কঠিন হতে পারে। ঠিক আছে? আচ্ছা। সো এখন হচ্ছে আসেন, এই যে হলো আ ব্রাঞ্চ গুলো বললাম। এখন আপনি যখন একজন ফ্রেশার হিসেবে একজন ফর্ম ফিল আপ করবেন, আপনি স্বাভাবিকভাবে অনেক কিছু বুঝবেন না। অনেকেই হচ্ছে চিন্তা করবে অপশন গাড়িতে দিব নাকি ওই ব্রাঞ্চে দিব। এখন হচ্ছে এই ব্রাঞ্চ গুলোর মানে প্রস কনস বা কোন ব্রাঞ্চের ডিটেইল কি, কোন ব্রাঞ্চে গেলে আপনার ফিউচার কেমন হবে, ক্যারিয়ারটা কেমন করে আপনি সাজাতে পারবেন, বা ডাবল ডিগ্রি করার সুযোগ আছে কিনা, বা দেশের বাইরে বিদেশে গিয়ে কিছু করে আসার সুযোগ আছে কিনা, এই সব কিছু নিয়ে ইনস্ট্রাকশন নিয়ে আমরা পরবর্তীতে আরেকদিন একটা লাইভ করব। আজকে ওই বিষয়ে আমরা যাচ্ছি না। ঠিক আছে? তো আসেন, আপনি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিলেন। আলহামদুলিল্লাহ ধরেন আপনি 70% পেয়ে গেলেন। এখানে একটা ইম্পোর্টেন্ট বিষয় বোঝার আছে। সেটা হলো এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় কোনো কম্পিটিশন নাই। কেন? ধরেন হচ্ছে আপনারা এবার যেমন ২০০০ এর উপরে ফর্ম ফিল আপ করেছে, এবং অনেক মানুষ পাস করেছে আলহামদুলিল্লাহ ৫০০ সামথিং ৭৩ এর মতো, ধরেন অ্যারাউন্ড ৬০০ জন পাস করেছে। গত কয়েক বছরের ইতিহাসে অফসেট গাড়িতে এটা একেবারেই নতুন। এত মানুষ পাস গত কয়েক বছরে করে নাই। সো
এটা অবশ্যই একটা ভালো দিক যে পরীক্ষায় পাশের হার বেড়েছে। কিন্তু কোয়েশ্চেনটা আসলে তুলনামূলকভাবে অন্যান্য বারের চেয়ে একটু সহজ কিন্তু ছিল। বাট তার মানে এই না যে খুব সহজ ছিল। মোটেও খুব পানি ভাত টাইপ প্রশ্ন ছিল না। কিন্তু প্রশ্নটা তুলনামূলকভাবে একটু কম ট্রিকি ছিল। সুন্দর একটা প্রশ্ন ছিল। ঠিক আছে? সো যাই হোক, তো অনেক মানুষ পাস করেছে আলহামদুলিল্লাহ। এখন অনেকে জিজ্ঞেস করছিল যে এই জানুয়ারি সেশনে এত মানুষ পাস করেছে, তাহলে কিছু জুলাই সেশনে হচ্ছে গিয়ে অনেক কম মানুষ পাস করবে, বা জুলাই সেশনে কি হচ্ছে খুব কঠিন পরীক্ষা হবে? এরকম অনেকে জিজ্ঞেস করছিল। তো তাদেরকে আমি সবার জন্যই বলবো, প্রিপারেশন আপনার এমন থাকবে অলওয়েজ যে পরীক্ষা যত কঠিন হোক আপনি যেন খুব ভালো করেন। কোনো একবার এর মাঝে গত ২-৩ সেশনের মধ্যে একবার একটা এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় মাত্র ২৪ জন কি ২৩ জন পাস করেছিল। সেই পরীক্ষায় যে ১২, ২৪ বা ২৩ জন পাস করেছিল, সেশনটা আমার এক্সাক্টলি এখন মনে নাই। সেই সেশনে ১৩ জন স্টুডেন্ট কিন্তু আমাদের ছিল। মানে ২৪ জন থেকে ১৩ জন। কেন? বিকজ প্রশ্ন কঠিন হয়েছিল। প্রশ্ন কঠিন হলেও আমাদের যারা আমরা এমনভাবে প্রিপারেশন নিতে সাহায্য করি, যেন প্রশ্ন কঠিন হোক, সহজ হোক, যেমনই হোক না কেন, আপনি যেন মোটামুটি আমাদের গ্রুপের পাশের হার সবসময় সিমিলার থাকে। ঠিক আছে? আচ্ছা যাই হোক। সো এখন এগুলা ভেবে লাভ নাই। আপনি আপনার প্রিপারেশন নিবেন, আপনি গুছাবেন, আপনার তাকদিরে থাকলে এমনিই পাস হবে। ঠিক আছে? সেগুলা নিয়ে ভেবে খুব বেশি দুশ্চিন্তা আমরা করব না। আচ্ছা, এবার হচ্ছে আসি। তাহলে কম্পিটিশন নাই কথাটা আমি কেন বলছি? যেখানে আপনার পাস মার্ক 70% এ। এখানে সিট সংখ্যা কোনো নির্দিষ্ট নয়। আবার হচ্ছে এমনও কোনো নাই যে এতগুলো মানুষকে হচ্ছে পাস করলে আমরা আর পাস করাবো না। এখনো পর্যন্ত এমন কোনো সিস্টেম নাই। তো 70% মার্কস যদি হচ্ছে আপনার ২,০০০ জনে ২,০০০ জন পায়, ২,০০০ জনই কোয়ালিফাই করবে। আবার যদি এমন হয় যে 0% মানুষ 70% পেয়েছে, তাহলে পরীক্ষায় পাস রেট হবে 0। ঠিক আছে? সো আপনার কাজ হচ্ছে ৭০ ভাগ পাওয়া। তো আসসালামু আলাইকুম। একটু সমস্যা হচ্ছে আমি এখানে যেহেতু ৩০০ যে আমার মার্কসটা ছিল হচ্ছে তখন ওই সময় যেটা ছিল ওই সময় ওই আপুর মার্কস ছিল ২২৩। ঠিক আছে, তারপরও উনি পাশ করতে পারেন নাই কারণ তখন হচ্ছে আলাদা ৩ পেপার মিলে পাশ, মানে আলাদা আলাদা করে পাশ করতে হতো। এখন যেহেতু সেই সিস্টেমটা নেই, এখন যেহেতু সেই সিস্টেমটা নেই, এটা আপনাদের বলতে পারেন ভাগ্য খুলে গেছে আলহামদুলিল্লাহ। কারণ ওই যে বললাম ২১০ পেলেই আপনি পাস। কিভাবে কোন পেপার মিলায় কি পাচ্ছেন তা না, অ্যাজ এ হোল আপনাকে ২১০ পেতে হবে। পরীক্ষা দিয়ে যদি পাশ করতে পারেন সেক্ষেত্রে এই যে এই সেশনে যেমন ৫০০ জনের উপরে পাশ করে গেল, অলমোস্ট ৬০০। কেউ কিন্তু চিন্তাই করতে পারে না, গাইনি বলেন অথবা সার্জারি বলেন, এসবে হচ্ছে অনেক মানুষ পরীক্ষা দেয়, অনেক মানুষ থেকে এরকম ৫০০ মানে বেশি পাশ করা। আচ্ছা, তো এই জন্য হচ্ছে আপনি ২১০ পাবেন, আপনি পাশ করে যাবেন। আপনি পাশ করতে পারলেই আপনি হচ্ছে ফেলোশিপে এন্টার করলেন। এখন আগে যেটা ছিল, আগের সিস্টেমটা ছিল ৪ বছরের একটা ট্রেনিং এর অপশন ছিল। ঠিক আছে, কোর্স বলে যেটা বা যেভাবেই যা বলে, কিন্তু এখন বিসিপিএস হচ্ছে একটু নিয়মটা চেঞ্জ করেছে। যেমন কি যেমন হচ্ছে এখন আমরা যারা এফসিপিএস পার্ট 1 দিয়ে পাশ করি, এরপরে আমাদের ২ বছর ট্রেনিংটা হয় কোর ট্রেনিং। ঠিক আছে, এই কোর ট্রেনিংটা যারা আমরা মাদার অফ গাইনিতে আছি তারা, এবং হচ্ছে যারা সাব স্পেশালিটিতে আছে তারাও হচ্ছে উম, আহ, আহ, মানে তাদেরও এই কোর ট্রেনিং ২ বছর সবারই। আর বাকি ৩ বছর বাকি ৩ বছর হচ্ছে অ্যাডভান্স ট্রেনিং, এটা হচ্ছে সাব স্পেশালিটিদের আলাদা এবং মাদার সাবজেক্টের আলাদা। এই যে ২ বছর কোর ট্রেনিং করলেন, এরপরে আপনার একটা পরীক্ষা হবে, মিড টার্ম পরীক্ষা, এবং এর পরবর্তী ৩ বছর পরে আপনার থিসিস প্রোটোকল কমপ্লিট হলে এরপরে আপনি ফাইনাল পরীক্ষার জন্য উপযুক্ত হবেন। এই তো মোটামুটি আপু আমাদেরকে জয়েন করেছেন। আপু বাকিটা আবার কন্টিনিউ করবেন। সরি, আমার হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু ছিল। ঠুস করে লাইনটা কেটে গিয়েছিল। সো থ্যাংক ইউ হিরা কন্টিনিউ করার জন্য। সো এখন হচ্ছে আমি লাস্ট বাকি কথাগুলো একটু কন্টিনিউ করছি। আমাকে একটু অন্ধকার দেখা যাচ্ছে মনে হয়। আমি একটু দুঃখিত যে এই মুহূর্তে হচ্ছে আমার হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গিয়েছে। সো হচ্ছে একটু অন্ধকারে আমার কথা বলতে হচ্ছে। যাই হোক, একটু পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম, তাহলে এই কারিকুলামটা বলার উদ্দেশ্য হলো যে
আপনার আ এই জিনিসটা হচ্ছে ৫ বছর। ঠিক আছে? ৫ বছর আপনি কিভাবে মোটামুটি একটা মানসিক একটা প্রস্তুতির জন্য হচ্ছে আপনাকে বলা। যে অনেকেই দেখা যায় যে পার্ট 1 পরীক্ষা দিতে যাচ্ছেন। কিন্তু আপনি জানেন না যে পরবর্তীতে আপনার লাইফটা আসলে কিভাবে যাবে বা টোটাল কারিকুলামটা কেমন হয়। এখন এত খুঁটিনাটি বোঝার দরকার নেই। জাস্ট মোটামুটি গ্রসলি আপনি বুঝে গেলেন যে আপনার ৫ বছরের একটা জিনিসের জন্য আপনি শুরু করছেন। ঠিক আছে? আচ্ছা। আরেকটা কথা একটু বলব যে এফসিপিএস পার্ট 1 হচ্ছে গিয়ে একটা যাত্রাপথের জাস্ট শুরু। হ্যাঁ? একটা হচ্ছে স্টার্টিং। এটা কিন্তু শেষ না। দেখবেন খেয়াল করে যে যখন হচ্ছে কেউ কোনো একটা পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষায় কোয়ালিফাই করে, দেখা যায় সবাই খুব কংগ্রাচুলেট করে আলহামদুলিল্লাহ লিখে, তাই না? খুবই স্বাভাবিক, খুবই খুশির একটা খবর। কিন্তু দিন শেষে আমরা কেউ খোঁজ রাখি না যে ৫ বছর পরে বা ৭ বছর পরে কিংবা ১০ বছর পরে কয়জন হচ্ছে ডিগ্রিটা কমপ্লিট করলো। শুরু অনেকেই করতে পারে, শেষ কিন্তু আসলে সবাই করতে পারে না এবং শেষ কিন্তু আসলে করাটা যথেষ্ট কঠিন একটা ব্যাপার। আমি সবসময় একটা কথা বলি যে পোস্ট গ্র্যাজুয়েশন হচ্ছে একটা লাইফস্টাইল। যখনই হচ্ছে আপনি একটা পোস্ট গ্র্যাজুয়েশন এর মধ্যে ঢুকে গেলেন, আপনার নামের পাশে একটা অলংকার যুক্ত হলো এবং অবশ্যই হচ্ছে এটাকে আপনার অন্যরকম ভাবে প্যাম্পার করতে হবে। এটাকে হচ্ছে আপনার ওন করতে হবে। কেন? কারণ হলো যে আপনি এখন কিন্তু একটা পোস্ট গ্র্যাজুয়েশন এর নামের পাশে একটা কিছু আপনি ঢুকিয়ে ফেললেন। ঠিক আছে? সো আপনাকে কিন্তু ডিফারেন্ট ওয়েতে এখন নিজেকে প্রেজেন্ট করতে হবে এবং খুব কনফিডেন্ট থাকতে হবে। তো এখন দেখেন এই কথাগুলা বলার একটাই কারণ যে শুরু কিন্তু অনেকেই করে, শেষ কিন্তু সবাই করতে পারে না। কিন্তু আপনি যদি শুরুর থেকেই হচ্ছে একটু, একটু করে নিজের ভিতরে বিষয়টা ওন করা শিখে যান, তাহলে কিন্তু আপনার জার্নিটা অনেক স্মুথ হবে এবং হচ্ছে গিয়ে আপনি ট্রেনিং লাইফটা খুব সুন্দর কাটাবেন এবং পরবর্তীতে পাসটাও কিন্তু আপনি যথেষ্ট কম সময়ে এবং খুব একদম মানে ইফেক্টিভলি করে আসবেন। এখন আপনার মনে হতে পারে, আপু পার্ট 1 ই নিলাম না। আপনি এত কথা কেন বলছেন? বলছি এই কারণে যে আমাদের ফোকাসটা থাকে যে আপনার লাইফস্টাইলটা গড়ে দেয়া। ঠিক আছে? মানে শুধু এফসিপিএস পার্ট 1 পড়াশোনা করা না, তার সঙ্গে হচ্ছে কি একটা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি বা একটা এই বয়সে একটা মহিলা বা একটা পুরুষের যেমনটা হচ্ছে থাকা উচিত, একটা জীবনটাকে যেমন সুন্দর করে হচ্ছে ব্লেন্ড করা উচিত যে আমি সংসার, বাচ্চা, পড়াশোনা, চাকরি সবকিছুকে সাইড বাই সাইড রেখে ব্যালেন্স করে আগাবো। এই ব্যালেন্সিংটা হচ্ছে শেখার জন্য অনেক আসলে গাইডেন্স দরকার হয়। সেই গাইডলাইনটা হচ্ছে আমরা দেয়ার চেষ্টা করি। সো পিপিএলসি বলতে পারেন ইটস নট অনলি মানে পোস্ট গ্র্যাজুয়েশন এর হচ্ছে গিয়ে পড়াশোনা শেখানো। ইটস কাইন্ড অফ হচ্ছে লাইফস্টাইল মেন্টরিং। ঠিক আছে? সো এই কথাটা বলার জন্যই এগুলো বলা। এখন হচ্ছে অনেক কঠিন, কঠিন কথা শেষ। এখন আমরা সহজ কথায় আসি। দেখেন, তাহলে মোটামুটি সবকিছু বুঝে গেলেন। এখন আসেন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা যে আপনি দিবেন, এই পরীক্ষার হচ্ছে প্রিপারেশনটার জন্য আপনাকে কি, কি করতে হবে বা কি, কি পড়তে হবে। ঠিক আছে? আমি এখানে খুবই শর্ট করে বলে রেফার করে দিব এবার মডারেটরদের কাছে। দেখেন, এফসিপিএস পার্ট 1 পরীক্ষা আপনি অপশন গাইডে দেন আর হচ্ছে ব্রাঞ্চে দেন। যাই দেন না কেন, সবগুলার সিলেবাস 100% সেম। আমরা ছোটবেলা থেকে যে পড়াশোনা করে এসেছি, সেই পড়াশোনাগুলার অনেক বিশাল একটা পোরশন আপনার এখন লাগবে। তার সাথে হচ্ছে খুব ভালো করে অপশন গাইনিক ক্লিনিক্যালের বেশ কিছু অংশ লাগবে। ঠিক আছে? সো বেসিক ক্লিনিক্যাল কিভাবে কি লাগে না লাগে এগুলা হচ্ছে গিয়ে বলার জন্য আমি এই মুহূর্তে ডক্টর মিমকে হচ্ছে একটু বলার রিকোয়েস্ট করছি। মিমের পরে আবার হচ্ছে অন্য যারা আছে অন্যরাও বলবে। এই মুহূর্তে আমি এই সিলেবাসটা যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় হচ্ছে আপনার সিলেবাসটা কি থাকে এটা একটু সুন্দর করে গুছিয়ে সহজ করে বোঝানোর জন্য মিমকে আমি অনুরোধ করছি। মিম, তুমি শুরু করো। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আর হচ্ছে আমাদের অলরেডি একটা পরীক্ষা শেষ হয়েছে। আমাদের অনেকেরই হচ্ছে মন সামনে কি পরীক্ষা আমাদের ২,০০০ পরীক্ষার্থীর মধ্যে প্রায় হচ্ছে ৬০০ র মতো চান্স পেয়েছে। তো যত গিয়ে তত আমাদের করতে হবে, জব মেইনটেইন করতে হবে। তারপরে হচ্ছে আমাদেরকে অনেক আমরা হচ্ছে কি আটকে থাকবো না। আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমরা খুব ভালোভাবে হচ্ছে মানে দেখবো যে নিজের কোথায়, কোথায় ঝামেলা আছে। এবং আমি যদি হচ্ছে আপনাদের হচ্ছে এফসিপিএস এর সিলেবাসটা সম্পর্কে বলতে চাই যে আমাদের সিলেবাসের মধ্যে আমরা সবচেয়ে বেশি হচ্ছে গুরুত্ব দিয়ে থাকবো যেরকম রাফা আপু হচ্ছে ক্লিনিক্যাল ৭৮ টা চ্যাপ্টার পড়ান। এর মধ্যে হচ্ছে যে অ্যানাটমি রিলেটেড চ্যাপ্টার গুলো আছে এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে। প্রায় হচ্ছে ২০ টার মতো প্রশ্ন আসবে অ্যানাটমি রিলেটেড। তারপরে হচ্ছে আপনার আ
তারপরে আমরা সবচেয়ে বেশি হচ্ছে গুরুত্ব দিব হচ্ছে কি কোন সাবজেক্টে আগে যেরকম আমাদের পেপার 1, 2, 3 ছিল, এখন কিন্তু পেপার 1, 2, 3 নেই। এখন হচ্ছে মার্কসগুলা হচ্ছে একদম 210 পেলে হবে। এর মধ্যে আপনার অ্যানাটমি, হিস্টোলজি থেকে আপনার প্রশ্ন আসবে 30 থেকে হচ্ছে 40 টার মতো। এমব্রায়োলজি থেকে আসবে আপনার 5 থেকে 10 টার মতো প্রশ্ন। জেনেটিক্স থেকে আসে 4 থেকে 5 টার মতো প্রশ্ন। বায়োফিজিক্স থেকে আসবে 2 থেকে 3 টা। আর হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স আর এপিডেমিওলজি থেকে আসবে 3 থেকে 5 টা প্রশ্ন। যেটা আগে পেপার 2 ছিল বা হচ্ছে এর মধ্যে হচ্ছে আমরা আলাদা করে হচ্ছে একটু গুরুত্ব দিয়ে পড়বো। যেমন ফিজিওলজি, আমাদের ফিজিওলজির মধ্যে এন্ডোক্রাইনোলজিটা ফিজিওলজি থেকে আলাদা 20 থেকে 25 টা প্রশ্ন আসে এবং এর মধ্যে এন্ডোক্রাইনোলজি আসবে আপনার 10 থেকে 15 টা কোয়েশ্চেন। তো তার মানে হচ্ছে এন্ডোক্রাইনোলজি পোরশনটা আমাদের খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। যেটা আমরা অলওয়েজই হচ্ছে আলাদা করে আপনাদের হচ্ছে খুব গুরুত্ব দিয়ে এটা হচ্ছে এই টপিকটা পড়িয়ে থাকি। আর হচ্ছে যে বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি বাকি থাকলো। বায়োকেমিস্ট্রি থেকে 10 থেকে 15 টা প্রশ্ন থাকে এবং ফার্মাকোলজি থেকে 5 থেকে 10 টার মতো প্রশ্ন থাকে। এরপর আসেন পেপার 3, আগে যেটা ছিল এখন হচ্ছে মার্জ হয়ে গিয়েছে। পেপার 3 আলাদা করে হচ্ছে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি আর হচ্ছে ইমিউনোলজি, যেটা আমরা হচ্ছে পড়বো। প্যাথোলজি থেকে এখানে সবচেয়ে বেশি এই হচ্ছে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি পোরশনটাকে যদি আমি আলাদা করি, এর মধ্যে প্যাথোলজি পোরশনটা থেকে হচ্ছে 30 থেকে 35 টার মতো প্রশ্ন আসবে। তার মানে প্যাথোলজিটা আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এর মধ্যে আমি তাহলে কি বলেছি? অ্যানাটমি, হিস্টোলজি বলেছি। অ্যানাটমি বলেছি 30 থেকে 40 টার মতো প্রশ্ন। মানে অ্যানাটমির পরে যদি আমি বলব যে কোন একটা জিনিসটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেটা কিন্তু আমাদের প্যাথোলজি সাবজেক্টটা। প্যাথোলজির পরে হচ্ছে আমাদের ফিজিওলজি প্লাস হচ্ছে এন্ডোক্রাইন ফিজিওলজি খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ আপনি যদি হচ্ছে কোন ফিজিওলজি এবং এন্ডোক্রাইনোলজি, এই অ্যানাটমি, এই জিনিসগুলো হচ্ছে একটু সেট আপ করে ফেলতে পারেন ক্লিনিক্যাল প্লাস বেসিক সব মিলে, তাহলে হচ্ছে দেখা যাবে আপনার পাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। যেটা হচ্ছে আমরা তো হচ্ছে খুব গুছিয়ে মেইন বই ধরে হচ্ছে একদম বেসিকটা হচ্ছে আপু যে বললো যে প্রশ্ন যদি কখনো কঠিন হয় তাহলে হচ্ছে যেভাবে আপনারা পাশ করে যাবেন আমরা এইভাবে হচ্ছে আপনাদেরকে গুছিয়ে যাওয়ার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ। আর বাকি থাকলে হচ্ছে মাইক্রোবায়োলজি হচ্ছে 10 থেকে 15টার মতো প্রশ্ন থাকে এবং ইমিউনোলজি 5 থেকে 8টা প্রশ্ন। তো ইমিউনোলজি এবং মাইক্রোবায়োলজি মিলিয়ে মোটামুটি হচ্ছে 20 থেকে 25টার মতো প্রশ্ন থাকবে। যেটা হচ্ছে যে আমাদের মানে আমরা হচ্ছে এমন ভাবে লেঞ্চ মাইক্রোবায়োলজি, যেটা নিউ এডিশন থেকে এমন ভাবে পড়ে থাকি যে প্লাস হচ্ছে আপু হচ্ছে ক্লিনিক্যালটা এমন ভাবে গুছিয়ে দেয় যে যারা আমাদের এখান থেকে পাশ করে গেছেন তাদের হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে কি হচ্ছে আহ উম, তাদের হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে কি এই পোর্শনটা হচ্ছে দেখা যায় ফুল মার্কস ক্যারি হয়। তো এইটাই ছিল হচ্ছে মোটামুটি সিলেবাস ডিসকাশন কার কার এই টপিক, এবং হচ্ছে আমরা হচ্ছে আহ মোটামুটি এটুকু ছিল। আমি হচ্ছে বাকিটা হচ্ছে রাফ আপুকে বলতে রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ মিম, সুন্দর করে বলার জন্য। এই যে মিম হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দিল না যে কোত্থেকে বেশি লাগবে কোত্থেকে কম লাগবে। এটা হচ্ছে যারা আগেও পরীক্ষা দিয়েছেন কিংবা হচ্ছে সামনে দিবেন সবার জন্যই হলো। এখন আমি একটু সহজ করে দিব যারা হচ্ছে যে ফার্স্ট টাইমার তাদের জন্য। ঠিক আছে, দেখেন সহজ করে দিচ্ছি কিরকম। হঠাৎ করে শুনে মনে হতে পারে আপু তো অনেকগুলো বেসিকের কথা বললো, কি কি বেসিক বলে ধরতে পারলাম না মনে হতে পারে। তাই আমি একটু বাবুদের জন্য গুড়াগাড়াদের জন্য সহজ করে দিচ্ছি। সেটা হলো বেসিক সাবজেক্ট আপনার লাগবে অ্যানাটমি, ঠিক আছে, এমব্রায়োলজি, হিস্টোলজি। যদিও এগুলা অ্যানাটমিরই অংশ, কিন্তু আমি আলাদা করে বলি কারণ হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা থেকে প্রশ্ন আসে। এখন দেখেন এফসিপিএস পার্ট 1 এর সবচেয়ে সুন্দর জিনিসটা কি জানেন? যে অ্যানাটমি কিন্তু আপনার মাথা থেকে পা পর্যন্ত সব অ্যানাটমি একদম হচ্ছে দখল নিয়ে পড়তে হবে এরকম না। কেন? কারণ হলো আপনার আপনি অপশন গাইনিতে পরীক্ষা দিবেন। এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় প্রশ্ন যেটা আসবে অপশন গাইনি ওরিয়েন্টেড অ্যানাটমিতেই বেশি ফোকাস করে আসবে। ঠিক আছে? সো এখন দেখেন যারা রেসিডেন্সি পড়ে তাদের কিন্তু হচ্ছে ফুল অ্যানাটমি লাগে। যে রেসিডেন্সি পরীক্ষা দিবে গাইনি অপসে, তার যেমন হচ্ছে গিয়ে একটা জিহ্বার অ্যানাটমি লাগবে, তার ঠিক তেমনি হচ্ছে গিয়ে পেলভিক অর্গান লাগবে। কোনটাই কিন্তু বাদ যাবে না। কিন্তু এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় আপনার টাং থেকে কোনো কোয়েশ্চেনই হয়তো আসবে না। আসবে না মানে আসবেই না। আসার সম্ভাবনা নাই বলতে গেলে। 0। ঠিক আছে? কেন? বিকজ এই পোরশনটা আমাদের অপশন জ্ঞানের মধ্যে লাগে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা যে আপনি যেই সাবজেক্টে যাবেন সেই সাবজেক্ট ওরিয়েন্টেড প্রশ্নই হচ্ছে এফসিপিএস পার্ট 1 এ আসবে। তো এখন অ্যানাটমিতে হচ্ছে 20-25 টা প্রশ্ন আসবে যে বলল। ইন্টারেস্টিংলি হচ্ছে এই 20-25 টার মধ্যে ধরেন হচ্ছে আপনি 20 টা প্রশ্নেই অপশন জ্ঞানী দত্ত বই থেকেই পাবেন। এবং শুধু 1-2 টা চ্যাপ্টার থেকে না, হয়তো ফুল বই থেকে বিভিন্ন জায়গা থেকে একটু করে পাবেন। সো তাহলে আপনার ক্লিনিক্যাল পোরশনে যদি ভালো দখল থাকে, আপনি কিন্তু খুব ভালোভাবে হচ্ছে পাস মার্কটা তুলে আনতে পারবেন। আচ্ছা, এখন আসেন এমব্রায়োলজি। এমব্রায়ো থেকে হচ্ছে ইন্ডিভিজুয়াল বেশ কয়েকটা প্রশ্ন থাকে। আর হিস্টোলজি হচ্ছে আমাদের একটু কম লাগে, খুবই গ্রস কিছু জিনিস লাগে। সো গেল অ্যানাটমি পোর্শন। এবার আসেন ফিজিওলজি। যদিও ফিজিওলজি থেকে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আহ খুব মানে স্পেসিফিক কিছু টপিক থেকে বেশি প্রশ্ন আসে। যেমন 1 নাম্বার হচ্ছে এন্ডোক্রাইন এন্ড রিপ্রোডাক্টিভ ফিজিওলজি।
এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে এবং এটার অনেকটা পড়াই কিন্তু ক্লিনিক্যাল পড়া থেকে কভার হয়ে যায়। বেসিক যে আমাদের হচ্ছে জ্ঞানং বা গাইডন থেকে যে আমরা পড়াই, ওখান থেকে যদি আপনি হিসাব করেন যে টোটাল ২০ টা প্রশ্ন আসলো বা ধরেন ১৫ টা প্রশ্ন এন্ডোক্রাইন ফিজিওলজি থেকে আসলো, তার মধ্যে থেকে হয়তো ১০ টাই হচ্ছে আপনার ক্লিনিক্যাল বই থেকে কভার হয়ে যাবে। বাকি ৫ টার জন্য হয়তো আপনার বেসিকের বইগুলো লাগবে। ঠিক আছে? কিন্তু ফিজিওলজি এমন একটা জিনিস, এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় পার্টিকুলারলি, এখানে যদি আপনার দখল না থাকে, ফিজিও যদি আপনার কনসেপশন ক্লিয়ার না থাকে, আপনার প্রশ্ন কঠিন হলে আপনি টোটালি আউলায় যাবেন। একদম আউলায় যাবেন। সো ফিজিওলজিতে হচ্ছে গিয়ে আসলে একটু এফোর্ট দিয়েই পড়তে হবে। এবং ফিজিওলজি যদি আপনি সুন্দর করে পড়েন, এটা আপনার খুব বেশি কাজে দিবে আজীবন। ঠিক আছে? আসেন। এরপর আসেন বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি হচ্ছে গিয়ে আমরা কোনটা ধরি? ফুড, নিউট্রিশন, ভিটামিন, মিনারেলস, তারপর মেটাবলিজম। এগুলা হচ্ছে বায়োকেমিস্ট্রির আন্ডারে আমরা ধরি। বডি ফ্লুইড, ওয়াটার, ইলেক্ট্রোলাইট। এগুলা থেকে মোটামুটি প্রশ্ন আসে। তো বায়োকেমিস্ট্রি হচ্ছে আমাদের খুব অল্প কিছু টপিক পড়তে হয়। কিন্তু সেখান থেকে মোটামুটি আমাদের কভার হয়ে যায় যে ওই কয়েকটাই আসবে। বায়োকেমিস্ট্রি থেকে ধরেন আপনার ৪-৫ টা কোয়েশ্চেন আপনি এভারেজে পাবেন। এবার হচ্ছে আসেন ফার্মাকোলজি। ফার্মাকোলজি হচ্ছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় একটু কম লাগে। আপনার জেনারেল ফার্মাকোলজি আর অটোনমিক ফার্মাকোলজি এই ২ টা একটু পড়লে হয়। আর বাকি যত সকল ফার্মা লাগে ওগুলো সব হচ্ছে ক্লিনিক্যাল পড়া থেকে কভার হয়ে যায়। তবে রেসিডেন্সি পরীক্ষায় ফার্মা কিন্তু অনেক বেশি লাগে। ঠিক আছে? সো অ্যানাটমি যেমন রেসিডেন্সিতে অনেক বেশি পড়তে হবে, এফসিপিএস পার্ট 1 এ অ্যানাটমি কম পড়তে হবে, সিলেক্টিভ পড়তে হবে। আবার ফিজিওলজি কিন্তু রেসিডেন্সি বলেন, এফসিপিএস বলেন, দুটাতেই হচ্ছে সমান মোটামুটি লাগবে আপনি ধরতে পারেন। ঠিক আছে? তার মধ্যে এফসিপিএস পার্ট 1 এর জন্য আপনার পার্টিকুলারলি এন্ডোক্রাইন রিপ্রোডাক্টিভ ফিজিওলজিতে একটু বেশি এমফাসিস দিতে হবে। বাট বাকি প্রত্যেকটা সিস্টেম থেকেই কিন্তু প্রশ্ন হবে। যেমন কোনো একবার বিসিপিএস এর একটা মক টেস্টে শুধুমাত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে সিএনএস ফিজিওলজি স্পেশাল সেন্স থেকে ৫ টা প্রশ্ন ছিল। ঠিক আছে? সো মকে আসলে কিন্তু মেইন পরীক্ষায় চলে আসতে পারে। ফিজিওলজি হচ্ছে আপনার জীবনের বা আপনার মানে আপনাকে মানুষের ফিজিওলজি। একটা সাধারণ মানে নরমাল জিনিস না জেনে আপনি কিভাবে অ্যাবনরমাল শিখবেন? সো এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় নরমালটা শেখা খুব জরুরি। তাই আমি বলব ফিজিওলজি হচ্ছে খুবই বেশি দরকার। ঠিক আছে? এখন হচ্ছে আসেন আপনার বায়োকেমিস্ট্রি বলে ফেলেছি, প্যাথোলজি মিম অলরেডি বলেছে। প্যাথোলজি বিষয়টা হলো যে প্যাথো কিন্তু পড়তে গেলে অনেক পড়া। কিন্তু হচ্ছে জেনারেল প্যাথোলজি যে রবিনসটা আছে না? শুধু জেনারেল অংশটা, নট সিস্টেমিক। সেটার হচ্ছে অনেক বক্স আছে, চার্ট আছে, অনেক সুন্দর ছবি আছে। সেই চার্ট, বক্স, ছবি থেকেই মেজরিটি কোয়েশ্চেন হয়ে যায়। সো প্যাথোলজি হচ্ছে পড়াটা খুবই মজার। একদম খুবই টু দ্য পয়েন্ট সুন্দর করে পড়ে শেষ করা যায়। এবং প্যাথোর নলেজটাও কিন্তু আপনার ভবিষ্যতে প্র্যাকটিক্যাল লাইফে খুব লাগবে। এবার হচ্ছে আসেন মাইক্রোবায়োলজি। মাইক্রোটা হচ্ছে সবার লাস্টে বলছি। কারণ মাইক্রোতে কিন্তু হচ্ছে বেসিক মাইক্রোবায়োলজি যে অংশটা আছে মানে বেসিক ব্যাকটেরিওলজি, বেসিক ভাইরোলজি, বেসিক অংশটা হচ্ছে একটু আলাদা করে আপনার বেসিকের বই থেকে ভালো করে লাগবে। কিন্তু সিস্টেমিক অংশের মোস্ট অফ দ্য পোরশন কিন্তু অবসেন গাইনিক ক্লিনিক্যাল বই থেকেই কভার হয়ে যায়। ঠিক আছে? আর এছাড়া কিছু সিস্টেমেটিক ব্যাকটেরিয়া লাগে বা ভাইরাস লাগে যেগুলো হচ্ছে সমসাময়িক টাইমে খুব দরকার। যেমন কোভিড এর টাইমে কোভিড ছিল। এখন আবার মেটানিমো ভাইরাস, রিও ভাইরাস নিয়ে হচ্ছে একটু কথা হচ্ছে। এরকম হচ্ছে সমসাময়িক কিছু ভাইরাস থাকে যেগুলা হচ্ছে আমাদের হয়তো অবসেন গাইনি বইয়ের সাথে সম্পৃক্তভাবে না। সেগুলো আলাদা করে একটু বেশি ফোকাসে পড়তে হয়। তারপর ধরেন স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ইকোলাই এগুলা হচ্ছে অবসেন গাইনি বইয়ে অত ভালো করে লেখা থাকবে না। কিন্তু এগুলা কিন্তু আবার খুব কমন কিছু অর্গানিজম। এগুলা কিন্তু লাগে। ঠিক একইভাবে মাইকোলজি, প্যারাসাইটোলজি। ইমিউনোলজির কথা আমি আলাদা করে বলবো বিকজ এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট এবং হচ্ছে তার সাথে হাইপার সেনসিটিভিটি। ঠিক আছে? এখন হচ্ছে দেখেন তাহলে আপনি মোটামুটি বুঝতে পারলেন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি। এর বাহিরে আরেকটা ইম্পর্টেন্ট অংশ থাকে সেটা হলো বায়োস্ট্যাটিস্টিক্স, রিসার্চ মেথোডোলজি, এপিডেমিওলজি। এটা হচ্ছে একটু আমাদের জন্য আমার কাছে মনে হয় একটু কঠিন। কারণ হলো যে আমরা ছোটবেলা থেকে এই জিনিসটাকে না কমিউনিটি মেডিসিনকে খুব হচ্ছে আসলে কোন রকম হেলাফেলা করে পড়ি। এই কারণে দেখা যায় কি যে এই সময় এসে এটা খুব ভয় কাজ করে। কিন্তু পরীক্ষায় হচ্ছে এখান থেকে যে সকল প্রশ্নগুলো আসে এগুলা খুব বেশি কমপ্লিকেটেড কিছু আসে না। এটা হচ্ছে গিয়ে এজন্য আপনার অত বেশি ভয়ের কিছু নাই। এটা মোটামুটি সুন্দরভাবে যদি আপনি একটু মানে ফলো করেন আপনার মেন্টরদেরকে আপনি এটা সুন্দরভাবেই কভার দিতে পারবেন। ঠিক আছে? এখন হচ্ছে আসেন বেসিক আর ক্লিনিক্যাল। ক্লিনিক্যালের জন্য হচ্ছে আপনার অবসেন গাইনি দত্ত, ডিসি দত্ত। এই বইটা হচ্ছে কেন আমরা বলছি, তার মানে কি পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন হয়? খেয়াল করবেন কথাটা। একটা ক্লিনিক্যাল পড়া আপনি যদি ডিসি দত্ত থেকে পড়েন আপনি যা পাবেন, জেফ কটেও তা পাবেন। আপনি যদি ডিভার্সড পড়েন তাই পাবেন, আপনি হার স্কেল কিন্তু তাই পাবেন। কেন? বিকজ হচ্ছে প্রি-এক্লাম্পসিয়ার ডেফিনিশন চেঞ্জ হয়ে যাবে না। প্রি-এক্লাম্পসিয়াতে ফার্স্ট লাইন ড্রাগ ল্যাবেটেলাল এই কথাটা চেঞ্জ হয়ে যাবে না। কর্টিকোস্টেরয়েড হচ্ছে আমরা বাচ্চার লাং ম্যাচুরেশন এ দিব। এই কথাটা চেঞ্জ হয়ে যাবে না। অর্থাৎ কিছু নলেজ থাকবে যেগুলো আপনি বিশ্বের যেই বই থেকেই পড়েন না কেন মোটামুটি ডান কি বাম হবে। খুব বেশি চেঞ্জ হবে না। সো আপনার এমন কিছু ধরার কোনো কারণ নাই
যে ডিসি দত্ত খুলে ম্যাডামরা প্রশ্ন করে, নো নট লাইক দ্যাট, এরকম কিছু ঘটে না। ঠিক আছে? কিন্তু কেন আমরা ডিসি দত্ত আপনাকে পড়তে বলছি বা কেন এটা আমরা পড়াচ্ছি? কারণ এই বইটা সবচেয়ে সহজ, বাকি বইগুলো অনেক কঠিন। বাকি বইগুলো আপনি আয়ত্ত নিতে পারবেন না। যেহেতু এই বইটা আমরা থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার থেকে পড়ি, তাই এই বইটা দখলে আনা সহজ। এবং এই বইটা যখন আপনার একবার দখলে থাকবে, আপনার বাকি টাইমটা খুবই স্মুথলি কাটবে। ওই যে বললাম, পোস্ট গ্র্যাজুয়েশনটা লাইফস্টাইল। শুধু পার্ট 1 এ চান্স পাওয়াটাই আপনার সবকিছু না। পরবর্তী লাইফটাতে ফোকাস হয়ে সামনে আগানোটা কিন্তু খুবই জরুরি। এবং বললাম না, ওই যে ফ্যামিলি সামলে সবকিছু সামলে সাইড বাই সাইড সবকিছু আগাতে হবে। না হলে জীবনের অর্ধেকটা জিনিস যদি সাকসেসফুল হয়, বাকি অর্ধেকটা যদি ডাব্বা খায়, সেটা আসলে আল্টিমেটলি মাইনাসে, মাইনাসে, মাইনাসই থাকবে। বুঝতে পারছেন? সো এইজন্য। এখন আসেন পরীক্ষায় পাশ করার জন্য, তাহলে মার্কস লাগবে আমার 70%। পরীক্ষায় প্রশ্ন থাকবে কয়টা? প্রশ্ন থাকবে 150টা, 150টা। 75টা সিঙ্গেল বেস্ট, 75টা এমসিকিউ। এমসিকিউ মানে কি? আপনাকে একটা প্রশ্ন দেওয়া হবে, সেখানে 5টা স্টেম থাকবে। ট্রু নাকি ফলস, এভাবে আপনার আইডেন্টিফাই করতে হবে। আর এসবিএ কি? আপনার একটা প্রশ্ন থাকবে, সেখানে 5টা অপশন থাকবে। সেখান থেকে একটা অপশনকেই আপনাকে চুজ করতে হয়, চুজ করতে হবে, সেটা আপনার উত্তর। এখন প্রবলেম যেটা হয়, কনসেপশন ক্লিয়ার না থাকলে সবসময় পরীক্ষার হলে গিয়ে 5টার মধ্যে 3টে আপনি বুঝবেন যে না, বাকি 2টার মধ্যে কনফিউশন হবে। মোস্ট অফ দ্য মানুষ কি করে জানেন? কনফিউশনের মধ্যে ১ম এ ঠিক দাগায়, এরপরে বসে, বসে মুছে, মুছে ভুলটা ঠিক সঠিকটা মুছে ভুলটা দাগায় আসে। এটা খুবই কমন। সো এইজন্য কনসেপশন ক্লিয়ার থাকা খুবই দরকার। এখন আসেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলব। এই যে আমরা সিলেবাস ডিসকাশন বললাম, কারিকুলাম গ্রসলি বললাম, সবকিছু বললাম। কেন বললাম? আপনাকে একটু ধারণা দেওয়ার জন্য বললাম। এখন আসেন, তাহলে আপনার এখন মনে হচ্ছে নিশ্চয়ই যে কোত্থেকে পড়বো? পড়ার ম্যাটেরিয়াল কি হবে? এখন আসলে এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কোনটা ফলো করতে চান, কিভাবে করতে চান। একেকজন একেক জিনিস ফলো করবে। খুবই স্বাভাবিক। প্রত্যেকটাই ভালো। কারো ম্যাটেরিয়ালই খারাপ না। আমরা যদি পিপিএলস এর কথা বলি, আমরা ফলো করি সবকিছু টেক্সট বুক। কেন? কারণ টেক্সট বুক থেকেই তো গিয়ে সকল প্রকার চটি বলেন, শিট বলেন, নোট বলেন, গাইড বলেন তৈরি হয়। তাই না? বিভিন্ন টেক্সট বুক থেকে টুকরা, টুকরা করে কাটিং নিয়ে, নিয়ে তৈরি হয়। তাই না? অবশ্যই সেগুলা ভালো। কোনটাই খারাপ না। কিন্তু যেই জিনিসটা আপনার বেস দাঁড় করাবে, সেটা কিন্তু টেক্সট বুক। এটাকে কোনোভাবেই আপনি ডিনাই করতে পারবেন না। যদি কেউ কখনো টেক্সট বুকে অবহেলা করে, তাহলে তার মতো গর্দভ দুনিয়াতে আর কেউ নাই। এটা একদম স্পষ্ট। ঠিক আছে? যারা ফ্রেশার আছেন, জুনিয়র আছেন, তারা জিনিসটা সবসময় মনে রাখবেন। কখনোই গিয়ে আপনি নিশ্চয়ই আপনার একদম যেটা মাথা মানে গোড়াকে তো আপনি ফেলতে পারবেন না। আমাদের দাদা-দাদি, নানা-নানি, বাবা-মা বয়স হয়ে যায়, বুড়া হয়ে যায়। জেনারেশন গ্যাপে পড়ে যায়। এখন জেন জিদের যুগ। এখন জেন জিরা যদি এখন তার দাদা-দাদি, নানা-নানি, বাবা-মাকে ইগনোর করতে, কিচ্ছু পারো না। ভালো লাগবে? লাগবে না। ঠিক কিনা বলেন? আপনি যতই আগায় যান, কিছু জিনিস কিছু জিনিস আসলে সম্মান নিয়েই থাকে। ঠিক আছে? হ্যাঁ, যুগের সাথে তাল মিলিয়ে সবাইকে আপগ্রেডেড হতে হয়। তার মানে এই না যে গিয়ে টেক্সট বুক, গাইডলাইনস, আপডেটেড গিয়ে জার্নাল, এগুলাকে আপনি ইগনোর করবেন। ওগুলাকে ইগনোর করে বস্তা ভর্তি আপনি খালি গাইড বই আর নোট শিটকে জমাবেন। এটা কখনই করা যাবে না। ঠিক আছে? আপনি যেখান থেকে পড়েন না কেন, অবশ্যই পাশাপাশি একটু টেক্সট বুকের টাচে থাকা খুবই দরকার। ঠিক আছে? এটা আপনার জন্য এবং ভবিষ্যতের জন্য খুব দরকার। না হলে বছরকে বছর গিয়ে শর্টকাটের দিকে যেতে, যেতে বস্তা পচা ডক্টর তৈরি হবে। যদি আপনি নিজেকে সঠিক সময় গিয়ে সুন্দরভাবে গিয়ার আপ না করেন, তৈরি না করেন, আপনি আসলে কম্পিটিশনের যুগে খুব বেশি দূর কিন্তু যেতে পারবেন না। আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করবে এবং আপনার মধ্যে অনেক বেশি গিয়ে আসলে মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটিতে আপনি ভুগবেন নিজের অজান্তেই। সো এখন দেখেন, কেউ, কেউ বলবে যে খুব অল্প পড়েই পাস করে গিয়েছি। কেউ, কেউ আবার বলবে যে কিছুই পড়ি নাই, পাস করে গিয়েছি। এসব কথা কখনো বিশ্বাস করবেন না। এগুলা টোটালি ভুয়া কথা। দেখেন, ধরেন কারো সেশন হলো 2007-08 সেশন। আমি 2007-08 তাই বলছি। আমার সেশনের প্রচুর আপুরা, ভাইয়ারা এবার পাস করেছেন। ঠিক আছে? দেখেন, আমাদের বয়স কিন্তু যথেষ্ট হয়েছে। আমি 2013-তে এমবিবিএস করেছি। এখন 2024। তাহলে কত বছর হয়েছে বলেন? এত বছর যারা এত বছর পরে যারা পাশ করলো, তার মানে কি এই এত বছর কি তারা ঘরে বসে ছিল? নেভার। তারা সংসার করেছে, বাচ্চা-কাচ্চা সামলেছে, তারা জব করেছে, তারা অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার করেছে। তাদের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স হয়েছে, গল্প-সল্প করতে গিয়ে আরো অনেক ধরনের এক্সপেরিয়েন্স হয়েছে। বয়সের এক্সপেরিয়েন্স কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সো তারা কিন্তু এদিক থেকে আপনার থেকে এগিয়ে আছে। আবার দেখেন, কেউ, কেউ হয়তো অনেকেই আছে যে এক চান্সে পাস করে গেছে, অল্প পড়ে পাস করে গেছে। ও তাদেরকে দেখে আপনি ফ্রাস্ট্রেটেড হচ্ছেন। আপনি কিন্তু কারো ব্যাকগ্রাউন্ড জানেন না।
যে ফার্স্ট ইয়ারে সে কিভাবে পড়েছিল, থার্ড ফোর্থ ইয়ারে সে কিভাবে পড়েছিল। তো ছোটবেলায় হচ্ছে যে কিভাবে তার নলেজটাকে গেইন করেছে বা কিভাবে তার বেসিকটাকে ক্লিয়ার করেছে এটা আপনি জানেন না। সো ছোটবেলার বেসিক কিন্তু এখানে যথেষ্ট হচ্ছে গিয়ে হেল্প করে। সো যদি হচ্ছে কারো আগে থেকেই সুন্দর বেসিক থাকে, তার এখন ২ মাসেই হয়তো ৩ মাসেও সম্ভব, ২ মাসেও সম্ভব। বাট যার ছোটবেলার বেসিক দুর্বল থাকবে, তার হচ্ছে ১ বছর ২ বছরেও হয়তো হবে না। ঠিক আছে? সো বিষয়টা হলো যাই করেন না কেন কিছু টু দ্য পয়েন্ট আপনার স্পেসিফিক বিষয়ে কনসেপশন ক্লিয়ার করতে হবে। আরেকটা কথা আমি সবসময় বলি জাবর কাটা। ঠিক আছে? অনেক সময় দেখবেন কিছু একটা জিনিস না বুঝে আপনি জাবর কেটে পড়তেছেন, পরীক্ষার হলে গিয়ে আউলাচ্ছেন বা সহজ প্রশ্ন হলে আপনি পারতেছেন, কঠিন প্রশ্ন হলে পারতেছেন না। পরীক্ষা দিয়ে শেষ করে হয়তো পাসও করে গেলেন, আপনি দেখা গেল সব ভুলে গেলেন। এরকম দেখবেন অনেকেই বলবে বা অনেকেই বলে যে হচ্ছে তিনি এই কয়েকটা জিনিসের বাইরে কিছুই পড়েন নাই, পাস করে গেছেন। অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ আপনার তকদিরে ছিল তাই আপনি পাস করেছেন। কিন্তু এইটুকের বাইরে আপনি কিছুই পড়েন নাই। এটা হচ্ছে খুব একটা গর্ব করে বলার মতো কিছু নাও হতে পারে। কারণ ঠিকই হচ্ছে আপনাকে এগুলা পড়তে হবে সামনে। এগুলো বাদ দিয়ে আপনি শেষ করতে আগাতে পারবেন না। এখন মনে হতে পারে যে আপু আমি তো পার্ট 1 ই হচ্ছে গিয়ে পড়তেছি। পার্ট 1 শেষ না করে আমার পরেরটা চিন্তা করার কি দরকার? বেশি সবকিছু চিন্তা করতে গিয়ে আমি না হচ্ছে গিয়ে আছাড় খেয়ে পড়ে যাই। হ্যাঁ, কখন আপনি আছাড় খাবেন? যখন হচ্ছে আপনি আপনার লিমিটেশনের বাহিরে গিয়ে অতিরিক্ত জিনিস পড়বেন। এখন যদি আপনি ডিওয়েস্ট বই খুলে বসেন, যদি এখন আপনি হাই রিস্ক খুলে বসেন, তাহলে অবশ্যই আপনি আছাড় খেয়ে পড়বেন। আপনার সেটা করার মতো ক্যালিবার বয়স কোনটাই হয় নাই। ঠিক আছে? আপনার লেভেলে যতটুক দরকার আপনি ততটুকুই পড়বেন। তো ততটুক হচ্ছে বুঝতে পারার অবশ্যই ক্যাপাসিটি আপনার থাকবে না, এটাই স্বাভাবিক। সেই ক্যাপাসিটিটা হচ্ছে মেন্টরদের থাকবে, তারাই আপনাকে সাহায্য করবে। এতগুলা কথা বলার উদ্দেশ্য হলো পাস করার জন্য আপনার খুব বেশি কিছু পড়তে হয় না। ঠিক আছে? যদি আপনার টার্গেট থাকে পরীক্ষায় আমি শুধু পাস করব, আমি আর কিচ্ছু চাই না, আমি শিখবো না, জানবো না, আমি আমার নাম জানি সেটাই আমার আল্লাহর হাওলা। তাহলে হচ্ছে আপনি খুবই স্পেসিফিক টু দ্য পয়েন্ট কয়েকটা লাইন মুখস্থ করে পরীক্ষার হলে বমি করে এসেও পাস করে আসতে পারবেন। ঠিক আছে? যদি প্রশ্ন এভারেজ হয় তো। কঠিন প্রশ্ন হলে সেটা আপনি পারবেন না। কিন্তু যদি আপনার ফোকাস থাকে যে না আমি পাস করব, তার সাথে শিখবো, জানবো, আমার নলেজটাকে আমি আমার আল্ট্রাসাউন্ড করি আমি সেখানে কাজে লাগাবো। আমি একটা জিপি প্র্যাকটিস করি সেখানে কাজে লাগাবো। আমার হয়তো ফ্যামিলি মেম্বারদেরকে এই টুকটাক একটু চিকিৎসা করতে হয় সেখানে কাজে লাগাবো। একটা হেলথ ক্যাম্পে যাবো আমি সেখানে কাজে লাগাবো। কিংবা আমি দেশের বাহিরে কোনো একটা পরীক্ষা দিব বা একটা এনজিওতে একটা ইন্টারন্যাশনাল লেভেলে আমি ইন্টারভিউ দিব সেখানে আমি কাজে লাগাবো। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি নিজের কোয়ালিটি ডেভেলপ করবেন তাহলে একটু বেশি পড়তে কোনো ক্ষতি নাই। ঠিক আছে? সো আমাদের ফোকাসটা হচ্ছে আপনার পড়াশোনার পাশাপাশি একটু আপনার কোয়ালিটিটাকে ডেভেলপ করা। সো এইজন্য হয়তো আমরা একটু বেশি পড়াবো। বেশি পড়াবো বলতে যদি আমি অপশন গাইডের কথা বলি, দত্ত বই হচ্ছে ২ টা বই ৭৮ টা চ্যাপ্টার আছে, 78 চ্যাপ্টার্স। এবং একটা কথা আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমরাই কিন্তু ১ম যারা কিনা হচ্ছে ডিসি দত্ত বইটাকে পড়ানো শুরু করেছিলাম। এবং শুরু যখন করেছিলাম তখন হচ্ছে অনেক ধরনের প্রহসনের শিকার হয়েছিলাম। যে হচ্ছে গিয়ে এসব বই পড়ে নাকি পার্ট 1 করবে। এগুলা কি লাগে নাকি? আসলেই হচ্ছে এই ধরনের কথা আমরা শুনেছি অনেক। কিন্তু হচ্ছে আসলে ওই যে বললাম, মানে যখন হচ্ছে আপনি একটা সুন্দর প্রিপারেশন নিতে চাইবেন বা একটা সুন্দর জিনিসকে আপনি প্রমোট করতে চাইবেন, ১ম এ ধাক্কা খেলেও পরে একটা সময় সবাই সেটা গ্রহণ করবে। তো আলহামদুলিল্লাহ এখন সবাই গ্রহণ করেছে, তাই না? এখন কিন্তু অনেক মানুষ দত্ত পড়ে। প্রচুর মানুষ পড়ে। দত্ত হচ্ছে যখন আপনি ছোটবেলায় পড়বেন, বড়বেলায় আপনি কঠিন বই পড়ার সাহস পাবেন। যে ছোটবেলায় আপনি যদি কিছুই না পড়েন, বড়বেলায় তো দত্ত পড়তেই আপনার ৩-৪ বছর চলে যাবে। তারপর আপনি কঠিন বই কবে পড়বেন? ঠিক কিনা বলেন? একটা স্যাচুরেটেড সাবজেক্ট। অপশন গাড়িতে প্রচুর ডক্টর। সবার মধ্যে যদি আপনি ইউনিকনেস ক্রিয়েট করতে চান, সবার মধ্যে থেকেও যদি আপনি ডিফারেন্ট কিছু হতে চান, অবশ্যই হচ্ছে আপনাকে নলেজ দিয়ে আপনার হচ্ছে ক্যাপাসিটি দিয়েই হচ্ছে সামনে আগাতে হবে। ঠিক কিনা বলেন? সো দেশ-বিদেশ সবখানে আপনি সমাদৃত হতে চাইলে একটু সুন্দর করে পড়ার কোনো বিকল্প নেই। ঠিক আছে? সো এই ৭৮ টা চ্যাপ্টার দত্ত আমি কি আপনাকে লাইন বাই লাইন পড়াবো? নেভার, নো। আপনার লাইন বাই লাইন পড়ার কোনো প্রয়োজন নাই। এবং হচ্ছে কি এটা মনে রাখার মতো ক্যাপাবিলিটি আপনার এখন থাকবে না। কিন্তু একটা জিনিস পড়ানোর সময় যদি হচ্ছে আমি আপনাকে একটু ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সটা শেয়ার করে বুঝাই এবং হচ্ছে গিয়ে গল্পে এমনভাবে যদি বুঝাই যেটা হচ্ছে আপনার মাথায় এমনভাবে ঢুকে থাকবে যে ঘুম থেকে উঠে ইটের একটা টুকরা দেখলেও আপনার হচ্ছে কোনো একটা কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু পড়াটা আপনার জন্যে খুব মজাদার হবে এবং হচ্ছে ডিপ্রেশন থেকে উতরে আসার একটা উপায় হবে। তার সাথে তো আছেই যে হচ্ছে আপনি সবকিছু সামলে কিভাবে আগাবেন সেগুলা কন্টিনিউয়াস টাইম টু টাইম আমরা আপনাকে জানাতে থাকবো। ঠিক আছে? সো এইজন্য হচ্ছে গিয়ে আমি এক্সপ্লেইন করলাম কথাগুলো এই কারণে যে কি কারণে হচ্ছে আমরা আপনাকে একটু বেশি পড়াবো। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন বেসিকের বইগুলো।
বেসিকের জন্য হচ্ছে আমরা আপনাদের দেখবেন একটা বুক লিস্ট দিয়েছি। যে বুক লিস্টে হচ্ছে অনেকগুলা টেক্সট বুকের নাম লেখা আছে। টেক্সট বুকের নাম দেখে অনেকেই হচ্ছে দৌড় পেরে পালায়। ঠিক আছে? আমার মনে আছে মেডিকেল লাইফে আমাদের একটা সিনিয়র ভাইয়া ছিলেন, বাবু ভাইয়া। ভাইয়া হচ্ছে একদিন বলতেছিলেন ফার্স্ট ইয়ারে থাকতে খুব গর্ব করে উনি একটা ইয়া কিনেছিলেন, গ্রেজ অ্যানাটমি বই কিনেছিলেন। পরবর্তীতে সেই গ্রেজ অ্যানাটমি বইটা মশারি লাগানোর কাজে ব্যবহার হয়েছে। কেন? বইটা অনেক ভারী, মশারি গিট্টু না মেরে ওটার নিচে দড়ি দিয়ে রাখলে ওটা হচ্ছে শক্ত থাকতো। দেখেন কি মজার একটা গল্প। ঠিক আছে? সো মেজরিটি এটা আমি কবেকার কথা বলছি। ভাই আমার চেয়ে ৪ বছরের সিনিয়র। সে কবেকার কথা। এখন তো হচ্ছে আরো বেশি বেড়ে গেছে এগুলা। বিকজ এখন এত বেশি হচ্ছে গিয়ে সুন্দর শর্টকাটের ছড়াছড়ি। সো হচ্ছে টেক্সট বুক খোলার কেনার প্রয়োজনই হয় না। ইভেন হচ্ছে অনেকের দেখা যায় টেক্সট বুক কেনাই হয় নাই জীবনে। সে কিন্তু এমবিবিএস কমপ্লিট করে চলে এসেছে। ঠিক আছে? সো এগুলা হচ্ছে গিয়ে আল্টিমেটলি কি দিন শেষে খুব বেশি উপকার হচ্ছে? আমি জানি না। হয়তো আপনি অনেক কিছু চিন্তা ভাবনা করলে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে এই গ্যাপ গুলা কিন্তু গ্যাপ আজীবনের গ্যাপ রয়ে যায়। তো এই গ্যাপ গুলা ফিল আপের জন্য আপনাকে হচ্ছে পরবর্তী লাইফে একটু হলে স্ট্রাগল করতে হবে। ছোটবেলায় পড়েন নাই, দেখবেন পোস্ট গ্রাজুয়েশনের যাত্রায় এসে স্ট্রাগল করতে হচ্ছে। হ্যাঁ, অনেক যেমন হচ্ছে একটা গল্প বলি, একটা বইয়ের নাম বলি, কাপলান সিরিজ, ইউএসএমএল এর একটা বই, বা এএমসি তেও হচ্ছে ইউজ হয়। এএমসি এর কিন্তু অনেক বই আছে। ইউএসএমএল এর কাপলান সিরিজের কথা পার্টিকুলারলি বললাম কেন? এটা কিন্তু কোনো টেক্সট বুক না, এটা কিন্তু গোছানো সুন্দর একটা নোট। কিন্তু এটা এত বেশি স্ট্যান্ডার্ড যে এটা কিন্তু আপনি ফলো করলে আপনার পরীক্ষা পাস থেকে শুরু করে অনেক কিছুই বুঝতে পারবেন। বাট এই বইটা খুললে কিন্তু আপনি পড়তে গেলে অজ্ঞান হয়ে যাবেন। কেন? বিকজ এত শর্টকাটে কিছু জিনিস লেখা, কনসেপশন ক্লিয়ার না থাকলে আপনি ধরতে পারবেন না। সবচেয়ে কঠিন পরীক্ষা বলা হয় ইউএসএমএল কে। কেন? বিকজ ওখানে আপনার অনেক বেশি কনসেপশন ক্লিয়ার থাকা লাগে। তো এখন যদি হচ্ছে গিয়ে দু মানে পরীক্ষাগুলা বা একটা ডক্টরি লাইফ দুধ-ভাত হতো, তাহলে তো নিশ্চয়ই তারা এই সিস্টেমটা করত না। তো আমরা যদি স্ট্যান্ডার্ড লেভেলে যেতে চাই, তাহলে স্ট্যান্ডার্ড অর্জন করতে কি করতে হবে? নলেজ গেইন করতে হবে। খুবই স্বাভাবিক। আচ্ছা। সো এখন দেখেন এগুলা হচ্ছে আসলে ১-২ দিনে হয় না। ছোটবেলা থেকে গ্রুমিং করতে হয়। তো এইজন্যই হচ্ছে গিয়ে আমাদের পিপিএলসি যাত্রা আমরা শুরু করেছি। যেন হচ্ছে ছোট্টবেলা থেকে গ্রুমিং করে আপনার মধ্যে আমরা পড়াশোনার মজাটাকে ঢুকাতে পারি। যদি ১০০ জনকে টার্গেট করলে ১০ জনও যদি শিখে, সেটাও কিন্তু অনেক। আমি জানি মেজরিটি হচ্ছে গিয়ে শর্টকাটের পথে যাবে। মেজরিটি হচ্ছে গিয়ে ভয় পাবে এত বই দেখে। কোনো অসুবিধা নেই। আপনার জন্য যেটা ফিজিবল আপনি সেটাই করবেন। এখানে কোনো জোরাজুরির কিছু নাই। যেরকম গাইডলাইন হচ্ছে সবাই দিচ্ছে, খুবই সুন্দর দিচ্ছে। কিন্তু আমরা একটু ডিফারেন্ট করতে চাচ্ছি। কেন? বিকজ সবাই তো একরকম দিচ্ছেই। সো আমরা একটু ডিফারেন্ট করি। যার যেটা ভালো লাগে যাবে। যদি কারো মনে হয় ২ টাই নিতে চায় নিবে। নো প্রবলেম। ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে? সো সবাই সবার সাথে হচ্ছে গিয়ে হেলথি একটা কম্পিটিশন এ চলবে। এটাই স্বাভাবিক। কিন্তু নোংরামি পর্যায়ে কেউ যেন আমরা না যাই। ঠিক আছে? আচ্ছা। সো অনেক কথা বললাম। কথা বলার একটাই উদ্দেশ্য আপনাদেরকে হচ্ছে কি জিনিসটাকে একটু এক্সপ্লেইন করা, বোঝানো। ঠিক আছে? এখন হচ্ছে আপনারা হয়তো খেয়াল করছেন আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না বিকজ আমার খুব মাইগ্রেন হেডেক হচ্ছে। মানে ক্যামেরার দিকে তাকালে আমার মাথা ব্যথা বেড়ে যায়। সো কেউ কিছু মনে করবেন না প্লিজ। আচ্ছা। এখন হচ্ছে আসেন, তাহলে এই যে বেসিকের এত কঠিন দত্ত বইয়ের পাশাপাশি হচ্ছে বেসিকের এত কঠিন বই, এত বই হচ্ছে কিনলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। এরকম কি? দেখেন আমাদের দেশে নীলক্ষেত বলে একটা জায়গা আছে এবং সেখান থেকে বই কিনে প্রচুর অনলাইন পেজ হচ্ছে সেল করে। অফলাইন বলেন, অনলাইনে বলেন, আপনি অনেক কম খরচে মেইন বই ফটোকপি ভার্সন কিনতে পারবেন। সো খরচ আপনার বেশি হবে না। সব বই কিনলেও সর্বসাকুল্যে আপনার ২,০০০-৩,০০০ টাকাও হয়তো যাবে না। ঠিক আছে? সো খরচ বেশি হবে না। এখন হচ্ছে মেইন বই কিনে কেউ দেউলিয়া হবে না। মেইন বই পড়লে আপনার ভালোই লাগবে। কিন্তু এত বড় মেইন বই কিভাবে পরীক্ষার আগের রাতে শেষ করে যাওয়া সম্ভব? সেই দায়িত্ব আমাদের। যারা আমাদের লং ব্যাচে থাকে তাদেরকে পরীক্ষার আগে হচ্ছে গ্রুমিং এর জন্য আমরা বিভিন্ন রকম ভাবে হচ্ছে আসলে এফোর্ট দেই। তাতে করে তাদের ওইটা সুন্দরভাবে আসলে গোছানো হয়ে যায়। এবং টেক্সট বুক হচ্ছে আপনি পড়বেন। বাট সেই টেক্সট বুকটাকে সহজেই হচ্ছে প্রেজেন্ট করার জন্য আমাদের অনেক ভালো মেন্টররা আপনাদের সাথে থাকবে। এবং হচ্ছে গিয়ে সেইটাকে হচ্ছে গিয়ে শর্টকাটে আপনি কিভাবে একটা নোট ডাউন করবেন সেটার জন্য হচ্ছে আমরা পিডিএফ দিব, কিংবা আপনাদেরকে আমরা টাইম টু টাইম হচ্ছে আপনাদের হাতেই নোট করাবো বা কিছু জিনিস প্রোভাইড করব। টাইম টু টাইম হচ্ছে এগুলা সিস্টেম হচ্ছে আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। তো শুরু করাটাই হচ্ছে কঠিন। শুরু করে ফেললে যাত্রাটা অটোমেটিক স্মুথ হয়ে যায়। ঠিক আছে? বাট শুরু না করা পর্যন্তই কঠিন লাগে। যেমন হচ্ছে দেখেন আমি অনেকদিন ধরে ভাবতেছি ডায়েট কন্ট্রোল করব, ওজন কমাবো, শুরু আর করতে পারতেছি না। তারপরে যখন দেখতেছি যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, হাইপারলিপিডিমিয়া হচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে। এখন গিয়ে হচ্ছে মনে হচ্ছে শুরু করা উচিত। এই উচিতের মধ্যেই পড়ে আছে। শুরু করতে পারতেছি না ভাই। শুরু না করলে কিভাবে শেষ হবে? তো মানুষকে মোটিভেশন দিচ্ছি পড়াশোনার ক্ষেত্রে। পড়াশোনায় আমার ব্যাপক মোটিভেশন। জীবনে আর কোনো কিছুতে আমার মোটিভেশন আসতে খুবই কষ্ট লাগে। তো আমি বুঝি
যে আমার হয়তো একদিকে মোটিভেশন বেশি, অন্যদিকে কম। তো আপনাদের অনেকেরই পড়াশোনার মোটিভেশন কম, অন্যদিকে হয়তো খুব আছে। সো একসঙ্গে আগাবো, যার যেখানে বেশি দখল সে সেখানে দখল দিয়ে সবাই সবাইকে মোটিভেট করব। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা একটু বলি, সেটা হলো এই যে দেখেন, চলার পথে অনেক ভুল হবে, ভ্রান্তি হবে। কেউ সিনিয়র আছে, জুনিয়র আছে, ব্যাচমেট আছে। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। আমাদের কিন্তু কোনো অফলাইন কিছু নাই। আপাতত নাই। ঠিক আছে? অফলাইন টুকটাক কার্যক্রম আমরা চালাই। বাট হচ্ছে মেইন লং ক্লাসগুলো আমাদের অনলাইনেই হয়। এবং এটা অনলাইনেই হবে। এই মুহূর্তে কিন্তু আমি বাংলাদেশে নাই। এই মুহূর্তে আমি অস্ট্রেলিয়াতে আছি। আমার এখানে কিন্তু এখন ভোর হয়, ভোর হয়ে আছে। এখন যদি আমি অফলাইনে প্ল্যাটফর্মটা রাখতাম, আমি কিন্তু এখানে বসে আপনাদের সাথে এত বকবক করতে পারতাম না। তো আমি একটা হয়তো খুব অল্প সময়ের জন্য এসেছি। কিন্তু এই সময়টা কিন্তু আমি ছুটি কাটাচ্ছি না। ছুটি কাটালে হচ্ছে আপনাদের থেকে এখন আমার বিদায় নিয়ে থাকতে হতো। ঠিক কিনা? সো এরকম হচ্ছে গিয়ে আমার মতো আমাদের মানুষটা আছেন, উনি ইংল্যান্ডে থাকেন। তারপর আমাদের আরো অনেক মেন্টররা আছেন। কেউ ঢাকায় থাকেন, ঢাকার বাহিরে থাকেন। আরেকজন আছে কানাডাতে থাকেন। ঠিক আছে? দেশ বিদেশে বিভিন্ন জায়গায় মেন্টররা ছড়ানো ছিটানো আছে। সবাই মিলে হচ্ছে প্ল্যাটফর্মটা রান করে। তাই সবার ফিজিবিলিটির জন্য এটা অনলাইনে রাখা। তো অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে কিছু ভেজাল থাকে। সেটা হচ্ছে আপনাদের অনেকেরই অনলাইন ক্লাসে কনসেনট্রেশন আসতে চায় না। তো অনলাইন ক্লাসে কনসেনট্রেশন আনার জন্য যা করা সম্ভব আমরা সবকিছুই করার চেষ্টা করব। এইটুক হচ্ছে আমি আপনাকে কথা দিতে পারি যে আপনি বোরিং ফিল করবেন না, ইনশাআল্লাহ। যদি আপনার কোনো কিছুতে বোরিং লাগে, কোনো মেন্টরের ক্লাসে হচ্ছে আপনার কোনো রকম হচ্ছে গিয়ে ঘাটতি লাগে, আপনি সেই মেন্টরকে জানাবেন কিংবা আমাদেরকে কানেক্টিং টিমগুলাকে জানাবেন। তাহলে সেটার জন্য হচ্ছে সেই মেন্টর যথেষ্ট হচ্ছে নিজেকে গ্রুমড আপ করবে। দরকার হলে হচ্ছে তিনি হচ্ছে সেখান থেকে বিদায় নিয়ে অন্য কোনো সেক্টরে কাজ শুরু করবে। অর্থাৎ আমরা চেষ্টা করব যেন হচ্ছে গিয়ে 100% ভালো কিছু করা যায়। আরেকটা কথা, 2025 সাল হচ্ছে শুরু হয়েছে। 25 সালটাকে নতুন করে শুরু করতে চাচ্ছি আমরা সবাই। 24 কে হচ্ছে একদম একটা ছাতার নিচে লুকায় ফেলেন। ঠিক আছে? 24 কে নিয়ে আর চিন্তা করবেন না। বছর শুরু হয়েছে নতুন করে, নতুনভাবে সবকিছু নতুন করে। ইনশাআল্লাহ আপনি সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে আগান। একটা কথা মনে রাখবেন, ব্যাটে বলে লেগে গেলে আপনি কিন্তু পাস করে যাবেন। সেই ব্যাট বলটা কবে লাগবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অ্যাপারেন্টলি হয়তো মনে হচ্ছে আপনি এই 6 মাস না পড়লে কোনোভাবেই আপনার পাস হবে না। আপনি 6 মাস খুব এফোর্ট দিলেন কিন্তু পাস হলো না। কিন্তু তারপরে আপনি যে অথই একটা ডিপ্রেশনে ডুবে যাবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র উপরওয়ালাই জানে যে আপনার পারফেক্ট টাইমটা কখন। হয়তো আপনি পাস করলেন, এমন প্রচুর আমাদের একজন মডারেটর আছে অনেক পুরানো। তিনি হচ্ছে পাস করেছেন যখন তার সাথে সবার এখন ৩ বছর ট্রেনিং শেষ হয়ে গেছে। উনি এখন মাত্র ট্রেনিং শুরু করবেন। কেন? কারণ তার বাচ্চা ছোট। বাবুকে নিয়ে তিনি সময় করতে পারেন নাই। সো আল্টিমেটলি হচ্ছে পাস আগে করে বা পরে করে তার তেমন খুব একটা ডিফারেন্স কিন্তু হয় নাই। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আরেকজনকে আমি চিনি। তিনি হচ্ছেন গিয়ে আ ইয়াতে ওই যে রাজশাহী মেডিকেলের রেডিওলজিতে রেসিডেন্সিতে কোয়ালিফাই করেছিলেন। উনি সিলেটে থাকেন। কিন্তু সিলেট ছেড়ে বাচ্চা নিয়ে ওখানে থাকা পসিবল হয় নাই। উনি কোর্স ছেড়ে দিয়েছেন। ঠিক আছে? কোর্স ছেড়ে দেওয়ার পরে এখনো পর্যন্ত তিনি কিন্তু পরবর্তী পোস্ট গ্র্যাজুয়েশন এর যাত্রা শুরু করতে পারে নাই। তো এরকম প্রচুর ঘটনা আছে। তো এইজন্য হচ্ছে গিয়ে সবসময় মনে রাখবেন, আমাদের হচ্ছে গিয়ে নিজের অজান্তেই আমরা প্রটেক্টেড থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রোটেক্ট করে রাখেন। তাই হচ্ছে সবসময় সবকিছুকে আমরা পজিটিভলি নেওয়ার চেষ্টা করব। আমি জানি এটা কঠিন, কিন্তু আপনি যদি এফোর্ট দেন, আশপাশের সবাই যদি আপনাকে হেল্প করে আপনি অবশ্যই পারবেন। এবং আশপাশটা কারা আপনার আশপাশে থাকবে এটা হচ্ছে ডিসাইড করার টোটালি দায়িত্ব অধিকার আপনার। সো আপনি যদি হচ্ছে আশপাশে সব টক্সিক মানুষ রাখেন, আপনি টক্সিসিটিতেই ডুবে যাবেন। তো আশপাশে হচ্ছে সব পজিটিভ মাইন্ডেড মানুষ রাখবেন। সে যুগটাই অনলাইনের। পড়াশোনা বলেন, যাই বলেন, কয়েকদিন পর হয়তো অনেক পরীক্ষা অনলাইনে হয়ে যাবে। কিছু চেঞ্জ না, অ্যাডাপ্ট করেন। চেষ্টা করেন। অবশ্যই আপনি পারবেন। ঠিক আছে? সো ভার্চুয়াল জগতেও হচ্ছে এখন জীবন ধারণ সম্ভব। বাকিদেরকে বলার সুযোগ আর দিতেও পারলাম না। খুবই দুঃখিত। 10:30 বাজতেছে যেহেতু, তা আমি হচ্ছে এখন আর বেশি আগাবো না। এখন স্টপ করে দিচ্ছি। কারণ আমাদের এখন আরেকটা সেশন আছে। ডার্মাটোলজির হচ্ছে মেন্টররা এখন লাইভে আসবে কথা বলতে। ঠিক আছে? সো এইজন্য হচ্ছে আমি লাইভটা এখন আমাকে কাটতে হবে। তো এখন হচ্ছে যেহেতু আমি Zoom থেকে লাইভে গিয়েছিলাম, তা আমার হচ্ছে আমি কমেন্ট গুলো হচ্ছে দেখিনি। ঠিক আছে? কোনো